নমস্কার বন্ধুরা, মাঝ রাতের সাসপেন্সে আপনাদের স্বাগতম। আজকের গল্প মোহাম্মদ জাফর ইকবালের লেখা রহমত চাচার এক রাত। এই গল্পটি আমরা সেরা অলৌকিক গল্প বইটি থেকে নিয়েছি। গল্পে গল্পকথকের ভূমিকায় শাগনিক, রহমত চাচার ভূমিকায় আগরাজ ও আফজাল ও অজানা মানুষের ভূমিকায় গৌরব। শুরু হচ্ছে রহমত চাচার এক রাত। আমরা গ্রামের বাড়িতে বেড়াতে গেলেই রহমত চাচা আমাদের দেখতে আসতেন। লম্বা চওড়া মানুষ, এই বয়সেও শরীর পাথরের মতো শক্ত। আমরা তখন ছোট, আমাদের ২-৩ জনকে এক হাতে টেনে তুলে ফেলতেন ঘাড়ের উপর। খাওয়ার সময় আমরা সবসময় তার খাওয়া দেখতাম। একজন মানুষ যে এত খেতে পারে না দেখলে বিশ্বাসই হয় না। খাওয়া শেষ হওয়ার পর হাত ধুয়ে পড়েছেন, তখন তার থালায় কেউ প্রায় ১ গামলা সমান ভাত ঢেলে দিত, সাথে সমপরিমাণ মাছ, মাংস কিংবা শুধু ডাল। খানিকক্ষণ চেঁচামেচি করে আবার খেতে শুরু করতেন। দেখতে দেখতে সব শেষ হয়ে যেত। তার পেটে কোথায় যে এত জায়গা কে জানে। আমাদের খাওয়া দেখতেন আর মাথা নেড়ে বলতেন, এত কম খেয়ে থাকিস কেমন করে? কোন দিন তো বাতাসে উড়ে যাবি। রহমত চাচার সবচেয়ে যেটা মজার সেটা হচ্ছে তার গল্প বলার ঢং। পড়াশোনা জানেন না, জীবনে কোনো বইও পড়েননি, তাই তার সব গল্পই নিজের জীবনের সত্যি গল্প। এমন স্বাভাবিক গলার স্বরে এমন একটা অস্বাভাবিক গল্প বলে যেতেন যে আমরা হতবাক হয়ে শুনে যেতাম। যেমন, অনুগ্রামের সব মানুষ চোর ছিল, মানুষেরা তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পুলিশে খবর দিত। তখন ব্রিটিশের রাজত্ব, তারা এসে সবাইকে ধরে নিয়ে গেল। নেওয়ার সময় যদি কেউ পালিয়ে যায়, তাই সবার হাতে তালু ফুটো করে তার ভিতরে দিয়ে দড়ি ঢুকিয়ে সবাইকে একসাথে বেঁধে রেখেছিল। আমরা অবিশ্বাস করি কেমন করে? তার নিজের চোখে দেখা। আরেকবার নারকেল নিয়ে কথা হচ্ছে, রহমত চাচা বললেন, কবে নাকি নারকেল গাছ থেকে নারকেল নামানো হয়েছে, নারকেল কেটে পানি গ্লাসে ঢালা হলো, দেখা গেল পানির ভেতর কুচো চিংড়ি পানির সাথে মিশে আছে। ভালো করে না দেখলে দেখা যায় না। তার নিজের চোখে দেখা ঘটনা, আমরা কি বলবো। সবচেয়ে মজার ছিল তার ভূতের গল্পগুলি। যখন শুনেছি তখন অবশ্যই মজার মনে হয়নি, ভয়ে হাত পা শরীরের ভিতর সেধিয়ে গিয়েছিল। এই জন্য কখনো আমাদের সামনে ভূতের গল্প করতে চাইতেন না। ভূতের গল্প শুনে ভয় পেয়ে আমরা নাকি ভীতু হয়ে যাব। তাকে কিছুতেই বোঝানো যেত না যে ভয় পাওয়ার জন্যই তো ভূতের গল্প শোনা। তাছাড়া আমরা তো এমনিতেই ভীতু, নতুন করে ভীতু হওয়ার প্রশ্ন কোথায়? যখন বড়রা বসে গল্প করত, কথায় কথায় ভূতের গল্প উঠে যেত। ভয়ঙ্কর সব গল্প শুনে হৃৎস্পন্দন থেমে যায়। তার কাছ থেকে শোনা সবচেয়ে যেটা ভয়ের গল্প সেটা এরকম, তার নিজের ভাষাতেই বলি। সে অনেকদিন আগের কথা। আমার বয়স তখন 25 কি 26। সে সময়ে আমাদের পাশের গায়ে রশিদ মিয়া নামে একজন লোক থাকতো। এরকম বদমাইশ লোক আমি আমার জীবনে খুব কম দেখেছি। এমনিতে তার সুদের কারবার ছিল, কিন্তু এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করেনি। লোকজনকে ফাঁকি দিয়ে তাদের জমি লিখে নেওয়া থেকে শুরু করে কম বয়সী মেয়েদের জোর করে বিয়ে করে ফেলা, কিছুতেই তার আপত্তি নেই। শুকনো দড়ির মতো চেহারা, খুতনিতে অল্প কিছু দাড়ি, মাথায় টুপি, মুখে সবসময় পান কষবে, পানের পিক পড়ছে, দাঁতগুলি লাল। সেই রশিদ মিয়াকে এক রাতে কারা এসে খুন করে গেল। বাজার থেকে ফিরে আসছিল, বাড়ির কাছে বাঁশ ঝাড়, তার কাছে আসতেই লাঠির এক আঘাতে মাথা 2 ভাগ। ধরফড় করতে করতে কিছুক্ষণের মাঝেই সে শেষ। মানুষ মারা গেলে খুশি হতে নেই, কিন্তু রশিদ মিয়া মারা গেলে 3-4 গ্রামের অনেক মানুষ খুশি হয়েছিল। পরদিন অনেক থানা পুলিশ হলো। সদর থানা থেকে দারোগা নিজে এলেন। লোকজনকে জিজ্ঞাসাবাদ করে কাগজপত্রে সবকিছু লিখে নিলেন।
যাওয়ার সময় বলে গেলেন রশিদ মিয়ার লাশ শহরে নিয়ে যেতে হবে। খুনের মামলা, লাশ নাকি কেটে দেখতে হবে। কে যাবে রশিদ মিয়ার লাশ নিয়ে? দু চোখের বিষ ছিল এলাকার সব লোকের, কারো এতটুকু গরজ নেই। গ্রামের মাতব্বরেরা তখন অনেক কষ্ট করে আমাদের কয়েকজনকে রাজি করালেন। জোয়ান বয়স তখন, ভাবলাম কি আছে, নিয়ে যাই লাশটাকে। মরে যখন গেছে রাক্ষসে আর কি হবে। দুজন বলল তারা যেতে পারে, লাশ পৌঁছেই তাদের ফিরে আসতে হবে, বাড়িতে জরুরি কাজ। মাতব্বরেরা তাতেই রাজি। গরমের দিন, লাশ বেশিক্ষণ ফেলে রাখা যায় না। আমরা 4 জন আর গ্রামের মাতব্বর, মোট 5 জন রওনা দিলাম শহরে। শুকনো টিংটিঙে রশিদ মিয়ার শরীর, কিন্তু কি ওজন! জান বের হয়ে গেল 4 জন জোয়ান মানুষের। আমাদের মাঝে আফজালের বয়স কম, ভয় বেশি। একটু পরে পরে বলল, লাশ এত ভারী কেন? তেনারা ভর করেছেন নাকি? তেনারা কি না জানি না, কিন্তু চাটাই দিয়ে পেঁচিয়ে বাসের সাথে বেঁধে লাশ আনতে আনতে আমাদের কালঘাম ছুটে গেল। নদীর একদিকে শহর, অন্যদিকে লাশ কাটা ঘর, আশেপাশে ধানি জমি, মাঝখানে ছোট একটা লাল রঙের ঘর। চারপাশে বুনো জঙ্গল আর ঘরটাকে প্রায় ঢেকে রেখেছে। দরজায় তালা মারা ছিল, কিন্তু পুরানো জং ধরা তালা ধাক্কা দিতেই নিজে থেকে খুলে গেল। ভিতরে উঁচু টেবিল, কংক্রিট দিয়ে লাশ কাটা ঘরের সাথে পাকাপাকি ভাবে তৈরি করা হয়েছে। টেবিলের উপর রশিদ মিয়াকে রেখে আমরা বের হয়ে এলাম। ভিতরে কি বটকা গন্ধ! বাইরে এসে দেখি কিছু কুকুর, অদ্ভুত কুকুর সেগুলি। লাশ কাটা ঘরের আশেপাশে থাকে, মানুষকে একটু ভয় পায় না। বেওয়ারিশ লাশ নিশ্চয়ই জানাজা না পড়িয়েই আশেপাশে পুঁতে ফেলে। দেখলাম কুকুরগুলি মাটি খুঁড়ে খুঁড়ে হাড়গোড় বের করছে। আমাদের দেখে সরে গেল না, উল্টো আমাদের চোখের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রইল। ভাবলাম এই লাশগুলি হেঁটে বেড়াচ্ছে কেমন করে, দেখে কেমন জানি ভয় লাগে। যে দুজনের ফিরে যাবার কথা তারা একটু বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি রওনা দিয়ে দিল। বেশি রাত হবার আগেই তাদের গ্রামে পৌঁছাতে হবে যে। আমরা বাকি 3 জন অপেক্ষা করছি, কিন্তু লাশ কাটার জন্য ডাক্তার বা অন্য কেউ আসে না। আবার রাত হয়ে গেলেও মুশকিল। তাই আমাদের মাতব্বর ঠিক করলেন থানায় গিয়ে খোঁজ নেবেন। একা যেতে ভরসা পান না। গ্রামের মানুষ, শহরে গেলে মানুষের ভিড়ে তাল হারিয়ে ফেলেন, সাথে আরেকজনকে নিয়ে যেতে হয়। আফজাল কখনো শহর দেখেনি। আমি তাকে বললাম সাথে যেতে, শহরটা দেখে আসুক। মরা একটা লাশ তো পালিয়ে যাবে না, একজন থাকলেই হয়। ওই বাজে কুকুরগুলি না থাকলে পাহারা দেবারও দরকার ছিল না। আফজাল আমাকে একা রেখে যেতে ইতস্তত করছিল। জায়গাটা নাকি ভালো নয়। আমি হেসে উড়িয়ে দিলাম। পরিষ্কার দিনের বেলা, চারপাশে ধানের খেতে চাষিরা কাজ করছে, ভয়ের কি আছে? হ্যাঁ, ওরা চলে গেলে আমি একা একটু দূরে বসে রইলাম। মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে লাশ কাটা ঘরটাকে দেখি। কুকুরগুলি ঘুরঘুর করছে, গ গ করে চাপা সরে নিজেদের ভিতর ঝগড়া করে। মাঝে মাঝে মাটি থেকে খুঁড়ে তুলে কি যেন কচমচ করে খায়। ভারী অস্বস্তি লাগে মনে।
কথা ছিল ওরা ঘন্টা খানিকের মাঝে ফিরে আসবে, কিন্তু বেলা পড়ে এলো, তবু তো কেউ আসে না। আমি পড়েছি মুশকিলে, না পারি যেতে না পারি থাকতে। চাষিরা সবাই বাড়ি ফিরে যেতে শুরু করে। দু একজন আবার কৌতূহলী মানুষ আমার সাথে কথাবার্তা বলল। রশিদ মিয়াকে বাড়ি কোথায়, কিভাবে খুন হলো, সব বৃত্তান্ত খুলে বলতে হলো। লাশটাকে দেখতে চাইলে আমি ভিতরে নিয়ে চাটাই খুলে দেখালাম। মানুষের এই একটা জিনিস বড় আশ্চর্য, একটা মরা মানুষ না দেখে কিছুতেই যাবে না। মরে যাবার পর রশিদ মিয়ার চোখ কেউ বন্ধ করে দেয়নি, তাই চোখ খোলা, উপরের দিকে স্থির চোখে তাকিয়ে আছে। মুখটা অল্প হাঁ করা, ময়লা হলুদ দাঁত বের হয়ে আছে। দেখে কেমন জানি অস্বস্তি হয়। চাষিরা আমাকে বলল লাশ কাটা ঘরের দরজাটা দড়ি দিয়ে বেঁধে চলে যেতে। সন্ধে হয়ে আসছে, আজ আর কেউ আসবে না। আর এই জায়গাটা নাকি বাড়াবাড়ি রকমের খারাপ, মানুষজন নাকি দিন দুপুরেই ভয় পায়। রাতে নাকি বিরাট বিরাট সাদা রঙের কুকুর ঘোরাঘুরি করে এখানে। কোথা থেকে আসে কোথায় যায় কেউ জানে না। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমাদের গ্রামের মাতব্বর খুব দায়িত্বশীল মানুষ। আমি জানি তিনি আফজালকে নিয়ে ফিরে আসবেনই। একা আমাকে এখানে রেখে গেছেন সেটা তাদের খুব ভালো মনে আছে। ফিরে এসে আমাকে না দেখলে আবার উল্টো ঝামেলা হয়ে যাবে। ভূতের ভয় আমার নেই। আমি ঠিক করলাম আরো কিছুক্ষণ অপেক্ষা করি। এর মাঝে তারা যদি না আসে কিছু একটা করা যাবে। আমি একা বসে বসে মশার কামড় খাচ্ছি আর রাশিদ মিয়াকে গালি দিচ্ছি। শালা বেঁচে থাকতে তো জ্বালিয়েছেই, মরেও জ্বালিয়ে গেল। কতক্ষণ বসেছিলাম মনে নেই, হঠাৎ শুনি শো শো বাতাসের শব্দ। অন্ধকারে বুঝতে পারিনি কখন আকাশ মেঘে ঢেকে ফেলেছে। প্রচন্ড বাতাস দিচ্ছে। দেখতে দেখতে ভীষণ ঝড় শুরু হলো। পারলে আমাকে প্রায় উড়িয়েই নেই বাতাসে। একটু পর বাতাসের সাথেই শুরু হলো বৃষ্টি। দেখতে দেখতে আমি ভিজে একেবারে চুপসে গেলাম। ঠান্ডাও লাগছে প্রচন্ড। ভাবলাম অনেক হয়েছে, আর নয়, এখন পালাই। ঝড়ের মাঝে যাবো কোথায় তাও জানি না। যখন চলে যাবার জন্য পা বাড়িয়েছি তখন হঠাৎ শুনি গলার আওয়াজ। ঝড়ের মাঝে বোঝা যায় না, কিন্তু মনে হলো মাতব্বরের গলার স্বর। আমিও চেঁচিয়ে ডাকলাম তাদের, তারাও উত্তর দিল। আমি স্পষ্ট শুনলাম। আমার বুকে তখন সাহস ফিরে এলো। সবাই ফিরে আসছে তাহলে। প্রচন্ড বৃষ্টি তখন। ভাবলাম বাইরে দাঁড়িয়ে ভিজে কি লাভ, লাশ কাটা ঘরের ভিতরে গিয়ে অপেক্ষা করি। মাথার উপর অন্তত একটা ছাদ তো আছে। আমি লাশ কাটা ঘরে ঢুকছি, হঠাৎ কেন জানি না মনে হলো কাজটা ভালো হচ্ছে না। কে জানি মনের ভিতরে বলে উঠল, খবরদার যাস নে, ভিতরে বিপদ হবে। কেমন জানি শিরশির করে উঠলো আমার শরীর। কিন্তু তখন জোয়ান বয়স, বুদ্ধি কম, সাহস বেশি। ভাবলাম আরে ধুর, আমার ভয়টা কিসের, ওই তো সবাই এক্ষুনি এসে যাবে। আমি ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। ভীষণ বৃষ্টি আসছিল। আর চোখে তাকিয়ে রশিদ মিয়ার লাশটাকে একবার দেখলাম। এমনিতে অন্ধকারে কিছু দেখা যায় না, বিদ্যুৎ চমকালে দেখা যায় রশিদ মিয়ার লাশ একই ভঙ্গিতে স্থির হয়ে পড়ে আছে। ভিজে কাপড় খুলে নিংড়িয়ে মাথাটা মুছে একটু আরাম হলো। বাইরেও তখন বৃষ্টি।
একটু একটু করে অনেকক্ষণ পার হয়ে গেল, কিন্তু ওদের তো আর দেখা নেই। আস্তে আস্তে বুঝতে পারলাম ওটা নিশির ডাক ছিল। সাথে সাথে ভয়ে আমার সারা শরীর কাটা দিয়ে উঠে। মানুষ বেশি ভয় পেয়ে গেলে কিছু করতে পারে না, চিন্তা ভাবনা গুলিয়ে গেল, বুদ্ধি বিবেচনা কম আসে। আমি নড়তে সাহস পাই না, দরজা খুলে বাইরে যাবার শক্তি নেই। মনে হয় দাঁড়ালেই পিছন থেকে রশিদ মিয়া লাফিয়ে পড়বে আমার উপর। অনেক কষ্ট করে নিজেকে শান্ত করলাম, বোঝালাম কিছু নয়, রশিদ মিয়া মরে গেছে। মরা মানুষ কি করবে? বৃষ্টিটা একটু কমলে বের হয়ে শহরের দিকে যাব। আজ অনেক হয়েছে, আর নয়। চুপচাপ বসে আছি। হঠাৎ মনে হলো পিছনে কি একটা শব্দ হলো। চাটায় শুয়ে থাকা রশিদ মিয়া নড়ে উঠলে যেরকম শব্দ হবে সেরকম। বুকটা ছ্যাং করে উঠল ভয়ে, কিন্তু নিজেকে বোঝালাম ইঁদুর হবে নিশ্চয়ই। বৃষ্টিটা তখন কমে আসছে, আর একটু কমলেই বের হয়ে যাব। আমি এখন বুঝতে পারি আমার উপর কিছু একটা ভর করেছিল সে রাতে। বিচার বুদ্ধি কমে গিয়েছিল কোনো কারণে। প্রথমে এভাবে একা ওরকম একটা জায়গায় ঢোকা আমার মোটেও উচিত হয়নি। তাছাড়া যখন বুঝতে পেরেছিলাম ওদের গলার স্বর আসলে ভুল শুনেছি, তখনই আমার বের হয়ে যাওয়া উচিত ছিল। যাই হোক, আমি ভিতরে বসে আছি। হঠাৎ মনে হলো বাইরে কি একটা যেন ছুটে গেল। আমি চমকে উঠি, কিন্তু চমকে উঠে বসেই থাকি, আর কিছু করি না। বাইরে তাকাতে ভয় হয়, তাই দরজাও আর খুলি না। কাঠ হয়ে বসে আছি। হঠাৎ আবার স্পষ্ট শুনলাম টেবিলের চাটাইয়ের উপর রশিদ মিয়ার শরীর বেশ ভালোভাবে নড়ে চড়ে উঠল। ভয়ে আমার শরীরে সব লোম খাড়া হয়ে যায়। ইঁদুরের শব্দ তো এটা নয়। ইঁদুর এত জোরে শব্দ করতে পারে না। পিছনে তাকানোর সাহস নেই, যদি কিছু একটা দেখি। বৃষ্টি তখন কমে এসেছে, আকাশ পরিষ্কার হয়ে এসেছে। আকাশে বেশ বড় একটা চাঁদ। লাশ কাটা ঘরের উপরে ঘুলি ঘুলি দিয়ে ভিতরে আলো এসে পড়েছে। মাঝে মাঝেই চাঁদ মেঘে ঢেকে যায়, আবার মেঘ থেকে বের হয়ে আসে। আমি বসে বসে তাই দেখছি। কতক্ষণ এভাবে বসেছিলাম ঠিক জানি না, মনে হয় কয়েক যুগ। বাইরে তখন ছোটাছুটির শব্দটা ভীষণ বেড়েছে। কুকুর শেয়াল কিছু একটা এদিক থেকে সেদিক আর সেদিক থেকে এদিক ক্রমাগত ছোটাছুটি করছে। আমি দেখি আর পারি না, নড়তে চড়তে ভয় হয়। মনে হয় শুধু পিছনে যেন কে একজন দাঁড়িয়ে আছে। তবু খুব সাহস করে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, আর সাথে সাথে আমার স্পষ্ট মনে হলো চাটাই থেকে রশিদ মিয়া উঠে বসলো। অসম্ভব ভয় পেলাম আমি। চন করে মাথায় রক্ত উঠে গিয়ে শির দাঁড় দিয়ে ঠান্ডা কি একটা বয়ে গেল। তাড়াতাড়ি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজাকে যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। যতই ধাক্কা দিই দরজা আর খোলে না। পাগলের মতো লাথি দিচ্ছি দরজায়। আর তখন হঠাৎ মনে পড়ল যে দরজাটা ভিতর দিয়ে খোলে। ভয়ে তখন ঘেমে গেছি। আমি এক টানে দরজা খুলে ফেললাম। এক দৌড় দেব, কিন্তু সামনে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। সামনের দিকে তাকিয়ে দেখি লাশ কাটা ঘর ঘিরে গোল হয়ে বসে আছে কুকুরের মতো কতগুলি প্রাণী। দেখতে কুকুরের মতো হলেও কুকুর থেকে অনেক বড়। চোখগুলি জ্বল জ্বল করছে অন্ধকারে। গায়ের রং ধবধবে সাদা। আমাকে দেখে সবগুলি নড়ে চড়ে বসে, চাপা স্বরে ডাকে,
কেমন যেন হিংস্র ভাবভঙ্গি, যেন সবগুলি একসাথে লাফিয়ে পড়বে আমার উপর। আমি আতঙ্কে পাগলের মতো হয়ে আবার ভিতরে ঢুকবো, তখন তাকিয়ে দেখি রশিদ মিয়া দু হাতে টেবিলটা ধরে পা ঝুলিয়ে বসে আছে, মুখে কেমন একটা দ্রুত হাসি, কিন্তু চোখের দৃষ্টি স্থির, পাথরের মতো। অন্ধকারে ভালো দেখা যায় না, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আমার দিকে তাকিয়ে আমার ভিতর দিয়ে যেন দেখছে। মানুষ বেশি ভয় পেলে সব বুদ্ধি হারিয়ে ফেলে। আমার শুধু মনে হতে লাগলো এক্ষুনি রশিদ মিয়াকে চেপে শুইয়ে দিতে হবে। কেন আমার সেরকম মনে হচ্ছিল এখন আমি জানি না, শুধু মনে হচ্ছিল ও মরা মানুষ, ওর বসে থাকার কথা না, ওর বসে থাকা সাংঘাতিক একটা সর্বনাশের ব্যাপার। নিশ্চয়ই পাগল টাগল হয়ে গিয়েছিলাম। সত্যি সত্যি যখন ভিতরে ঢুকছি তখন হঠাৎ শুনি প্রচন্ড এক ধমক। মুহূর্তের মধ্যেই আমার জ্ঞান ফিরে এলো। ভাবলাম সর্বনাশ, আমি এই কি করতে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুরে বাইরে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারে ভালো দেখা যায় না, মনে হলো বয়স্ক, লম্বা চওড়া, গায়ে লম্বা পাঞ্জাবি। আমাকে তাকাতে দেখে আবার প্রচন্ড জোরে একটা ধমক দিল। কি করছো ওখানে? বেরিয়ে আসো এখনই, এখনই বেরিয়ে আসো। ভয়ে তখন আমার সারা শরীর কুলকুল করে ঘামছে। আমি কোনো মতে টলতে টলতে বের হয়ে এলাম। রশিদ মিয়ার লাশ দেখিয়ে কিছু একটা বলতে যাব, লোকটা আবার ধমকে উঠল। খবরদার, পিছনে তাকাবে না, সোজা বেরিয়ে আসো। আমি লাশ কাটা ঘর থেকে বের হয়ে এলাম। কুকুরের মতো যতগুলি ছিল কেন জানি না অনেক পিছনে সরে গেছে। এখান থেকে চাপা সরে গো গো করছে। আমি লোকটার দিকে ছুটে যাচ্ছিলাম, লোকটা আবার ধমকে উঠল। এদিকে না, তুমি সোজা সামনের দিকে হাঁটো। আমার নিজের উপর তখন কোনো জোর নেই। লোকটার কথা মতো টলতে টলতে হাঁটতে থাকি। পেছন থেকে লোকটা বলল, সোজা সামনের দিকে তাকিয়ে হাঁটো, খবরদার পেছনে তাকাবে না। আমি আচ্ছন্নের মতো হাঁটতে থাকি। খানিকক্ষণ পর কি একটা বলতে যাব, লোকটা বলল, কোনো কথা নয়, সোজা সামনের দিকে হাঁটো। আমার হঠাৎ কেন জানি না খটকা লাগলো। লোকটা কি বুঝলো কেমন করে আমি কথা বলবো? তাছাড়া এত বৃষ্টি হয়ে চারিদিকে কাদা পানি হয়ে আছে। আমি ছপ ছপ করে হাঁটছি, লোকটার হাঁটায় কোনো শব্দ নেই কেন? ঘুরে পিছনের দিকে তাকাবো, লোকটা তখন আবার প্রচন্ড ধমক দিল। খবরদার পিছনে তাকাবে না। আমার কি হলো জানি না, তবু আমি পিছনে তাকালাম। তাকিয়ে বুঝলাম কেন সে পিছনে তাকাতে নিষেধ করেছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যায় পিছনের লোকটা আসলে মানুষ নয়, চেষ্টা করছে মানুষের মতো রূপ নিতে। অন্তত 10 ফুট উঁচু, কালো, নাক মুখ চোখ আছে, কিন্তু যেরকম ভাবে থাকা সেই রকম ভাবে নেই, অন্যভাবে আছে। আমি তাকাতে জিনিসটা অদ্ভুত একটা শব্দ করে দাঁড়িয়ে গেল। দেখলাম ওর চোখ নাক মুখ নড়তে থাকে, যেন প্রাণপণ চেষ্টা করছে সেগুলোকে আটকে রাখতে, যেন খুলে আসবে হঠাৎ করে। এরপর আমার আর কিছু মনে নেই।
পরে আফজালদের কাছে শুনেছি আমাকে ওরা যখন পেয়েছে তখন আমি নাকি পাগলের মতো ছুটছি। ওরা যেদিক দিয়ে আসছিল সেদিকেই। ওরা দুজন মিলে নাকি ধরে রাখতে পারে না। সারা শরীর থেকে নাকি তেল তেলে পিছল কি একটা জিনিস বেরোচ্ছে, আমি ঠিক জানি না। যখন জোর করে কিল ঘুষি মেরে আমাকে ধাতস্থ করলো, আমি নাকি বিড় করে কি একটা কথা বলে জ্ঞান হারালাম। ওরা শুধু রশিদ মিয়ার লাশ কথাটা বুঝতে পারলো। থানার লোকজনের খামখেয়ালিপনার জন্য ওদের দেরি হয়েছিল। তাড়াহুড়ো করে যখন নদীর ঘাটে এসেছে তখন ঝড়ের জন্য খেয়া বন্ধ। ঝড় কমে যাওয়ার পরেও কাউকে পাওয়া যায় কি না। অনেক কষ্ট করে একজনকে রাজি করিয়ে ওরা নদীর পাড়ে এনেছে। আমাকে ধরাধরি করে ওরা পাশের গ্রামে নিয়ে গেল। সেখান থেকে পরের দিন বাড়িতে এলাম। রশিদ মিয়ার লাশের কি হলো? লাশ কাটা ঘরের মেঝেতে পড়েছিল। কুকুর কিংবা শেয়াল টেনে নামিয়েছে হয়তো, কে জানে। আমাকে আসলে সে রাতেই মেরে ফেলতো। লোকজন ঠিকই বলেছিল জায়গাটা দোষ আছে। আমি মরেই যেতাম, জিনটা বাঁচিয়ে দিয়ে গেল। জিন? আপনি বুঝতে পারলেন কি করে সেটা জিন? তখন বয়স কম ছিল, অভিজ্ঞতা তো আর ছিল না, তাই বুঝতে পারিনি। এখন বুঝি। কিভাবে বোঝেন? আর কখনো জিন দেখেছেন? যাও যাও ঘুমাও গিয়ে। বাচ্চা ছেলেরা কেন জিন ভূতের গল্প শুনতে চাও বলো তো? আমরা তবু বসেই থাকি। ওঠার সাহস অনেক আগেই চলে গেছে। দিনের আলো দেখার আগে কোনো ওঠাউঠি নেই। এতক্ষণ শুনছিলেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা রহমত চাচার এক রাত। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।